হ্যালো বন্ধুরা, সামনেই তো প্রাইমারি ইন্টারভিউ হতে চলেছে। তা তোমরা যারা টেট 2022 পাস করে রয়েছো এবং টেট 2023 পাস করে যারা ইন্টারভিউ দেবে, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রাইমারি ইন্টারভিউয়ের পরবর্তীতে একটা 5% অ্যাডিশনাল প্যানেল বের হয়। তো এই অ্যাডিশনাল প্যানেল জিনিসটা কী সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এই 5% প্যানেলে নাম থাকলেই কি চাকরি হয়? এই বিষয়টা তোমরা জানতে পারবে। সেই সাথে তোমরা জানতে পারবে প্রাইমারিতে 5% অ্যাডিশনাল প্যানেল থেকে তোমরা চাকরিটা পেলে কখন পাবে এবং আনঅ্যাবসর্বড ক্যান্ডিডেট কারা হয়। তো আনঅ্যাবসর্বড ক্যান্ডিডেট কারা সেটা তোমরা জানতে পারবে। সেই সাথে জানতে পারবে আনঅ্যাবসর্বড ক্যান্ডিডেটদের করণীয় কী। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা আজকের ভিডিওতে পেতে চলেছ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। নমস্কার, আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেব এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তোমরা সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলেতে তোমরা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যাবতীয় ভিডিও তোমরা পেয়ে যাবে। তো বিভিন্ন প্রশ্নের উত্তর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। কারা ইন্টারভিউয়ে বাদ যায়, একজন ক্যান্ডিডেট কতগুলি ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে পারে, তোমরা দেখতে পাচ্ছ অনেক প্রাইমারি রিলেটেড ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের প্রশ্নতে যাওয়া যাক, যে প্রাইমারিতে যে ইন্টারভিউয়ের পরবর্তী 5% অ্যাডিশনাল প্যানেল তৈরি হয়, এই অ্যাডিশনাল প্যানেল জিনিসটা আসলে কী? তো দেখো, অ্যাডিশনাল প্যানেল জিনিসটা হচ্ছে ইন্টারভিউয়ের পরে যে মেরিট লিস্ট প্যানেলটা প্রকাশিত হয়, প্যানেল মানে এক কথায় মেরিট লিস্ট। তো যে মোট যে ভ্যাকেন্সিটা দেওয়া থাকে, সেই মোট ভ্যাকেন্সির 5%, 5% একটা অতিরিক্ত প্রার্থীদেরকে নিয়ে একটা প্যানেল প্রিপেয়ার করা হয়। তাই এই আলাদা প্যানেলটাই হলো 5% অ্যাডিশনাল প্যানেল। তার মানে যে ভ্যাকেন্সি থাকছে সেই ভ্যাকেন্সির কত পার্সেন্ট? 5%, 5%। 5% অতিরিক্ত ক্যান্ডিডেটদেরকে ওই প্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তো এই প্যানেলটাই হচ্ছে 5% অ্যাডিশনাল প্যানেল। ওকে? বিষয়টা যদি আরও একটু সহজ করে তোমাদের বলা যায়, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। মনে করো মোট শূন্যপদ হচ্ছে 20,000। ওকে? মোট 20,000 শূন্যপদের জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছে। তার 20,000 এর 5%, 20,000 এর 5% কত হচ্ছে স্যার? 1,000। তো 20,000 এর 5% হচ্ছে 1,000। মোট শূন্যপদ ছিল 20,000। তাহলে টোটাল এমপ্যানেল ক্যান্ডিডেট অর্থাৎ কতজনের নাম প্যানেলে থাকবে? প্যানেলে কিন্তু থাকবে মোট, এই যে মোট শূন্যপদ 20,000 তো ছিলই, সেটা তো থাকবেই। সাথে 5% অতিরিক্ত অর্থাৎ 20 আর 1 এ 21,000 জন ক্যান্ডিডেটের নাম ওই প্যানেলের মধ্যে থাকবে। ওকে? তাহলে দেখো, মেন প্যানেলে নাম থাকলো 20,000 জন। আর যে 1,000 জনের নাম সেটা হচ্ছে অ্যাডিশনাল প্যানেল। ওই একটা পিডিএফের মধ্যেই প্রথমের দিকে যে মেন প্যানেলটা থাকে এবং তলার দিকে একদম লাস্টের দিকে একটা অ্যাডিশনাল প্যানেল, 5% অ্যাডিশনাল প্যানেল বলে এই 1,000 জন ক্যান্ডিডেটের কিন্তু নামটা প্রকাশ করা হবে। তো এইভাবেই 5% অ্যাডিশনাল প্যানেলটা প্রিপেয়ার করা হয়। বিষয়টা বুঝতে পেরেছ? এর পরের প্রশ্নটা, যে 5% প্যানেল, অ্যাডিশনাল প্যানেল, তাতে একজন ক্যান্ডিডেটের নাম থাকলে তার কি চাকরি নিশ্চিত? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে না। 5% অ্যাডিশনাল প্যানেলে যে সমস্ত ক্যান্ডিডেটের নাম থাকবে তাদের প্রত্যেকের কিন্তু চাকরি হবে না। কিছু জনের চাকরি হলেও সকলের হয় না। এর কারণটা কি স্যার? বা কিছু জন বলতে কাদের হবে? এই বিষয়টা তোমাদের কাছে কনফিউজিং লাগছে। কিছু জনের হবে বলতে কোন কোন ব্যক্তিদের হবে এবং কোন কোন ব্যক্তিদের হবে না? তো চলো এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো 5% অ্যাডিশনাল প্যানেলে যে কিছু জনের যাদের হবে, অর্থাৎ যারা 5% এর প্রথম দিকে থাকবে অর্থাৎ প্রথম দিকে র্যাঙ্ক করবে, তো তাদের হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর এই 5% অ্যাডিশনাল প্যানেলটা কীভাবে ফিল আপ হয় দেখো প্রথমে। যখন আমি বলেছিলাম যে মোট
ভ্যাকেন্সি কত নিয়েছিলাম? 20,000, তাই তো? মোট ভ্যাকেন্সি নিয়েছিলাম 20,000। এই 20,000 ভ্যাকেন্সির জন্য একটা মেরিট লিস্ট প্রিপেয়ার হচ্ছে প্যানেল। এই 20,000-এর মধ্যে যখন কোনো ক্যান্ডিডেট যখন সে অ্যাবসেন্ট থাকবে, সে যখন অনুপস্থিত থাকবে, ধরো সে জয়েন করলো না, হয়তো অন্য কাজ করছে, সে অন্য চাকরি পেয়ে গেছে, তাহলে ওই একটা সিট, ধরো সাপোজ একজনের কথা দিয়েই বলি, একটা সিট নন জয়েনিং রয়ে গেল। ওই একটা সিট যে নন জয়েনিং রইল, ওই 5% অ্যাডিশনাল প্যানেল থেকেই তখন কিন্তু এই সিটটা ফিল আপ করা হবে, যে নন জয়েনিং সিটটা রয়েছে। কিংবা কোনো প্রার্থী ধরো অবৈধ প্রার্থী হিসেবে বাদ পড়ল, হয়তো সে এক্সামটেড ক্যাটাগরি দেখিয়েছিল, হ্যাঁ, দিয়ে এক্সামটেড ক্যাটাগরিতে সে এমপ্যানেল হয়েছে, পরবর্তীতে দেখা গেল তার ডকুমেন্ট ঠিক নেই, তখন সে বাদ চলে গেল, অবৈধ প্রার্থী হয়ে গেল। তখন এই 5% অ্যাডিশনাল প্যানেল থেকে একজন করে ক্যান্ডিডেট নিয়ে তার জায়গাটা ফিল আপ করা হয়। তো এইভাবে 5% অ্যাডিশনাল প্যানেল থেকে একটা একটা করে কিছুজনকে তোলা হয়। কাদেরকে তোলা হয়? যারা ওই 5% যে প্যানেলটা তৈরি হয়েছে, ওই প্যানেলের যারা প্রথমের দিকের ক্যান্ডিডেট থাকে, তাদেরকেই কিন্তু একে একে ফিল আপ তুলে নেওয়া হয়, অর্থাৎ তাদেরকে জয়েনিং দেওয়া হয়। তো বিষয়টা আমি তোমাদেরকে খুব সহজ সরলভাবেই বোঝালাম। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো কোয়ারিজ থাকে, প্রশ্ন থাকে, তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে? এর পরের প্রশ্নটা, যে আনঅ্যাবসর্বড ক্যান্ডিডেট কারা? এটা আমার এক সাবস্ক্রাইবারও প্রশ্নটা করেছিল, যে দাদা আনঅ্যাবসর্বড কারা, এটা নিয়ে একটা ভিডিও করবে। তা আনঅ্যাবসর্বড ক্যান্ডিডেট কারা? এটা হচ্ছে, দেখো আমরা যদি একটু বিষয়টা ভাঙি, আনঅ্যাবসর্বড দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে আন এবং অ্যাবসর্বড। তো অ্যাবসর্ব মানে কি? এই যে অ্যাবসর্ব শব্দটা রয়েছে, অ্যাবসর্ব শব্দটার মানে হচ্ছে শোষণ করে নেওয়া, অর্থাৎ নিয়ে নেওয়া। এখানে নিয়ে নেওয়া মানে হচ্ছে চাকরিতে নিয়ে নেওয়া। তো আনঅ্যাবসর্বড মানে যাদের চাকরিতে নেওয়া আর গেল না, তারা হচ্ছে আনঅ্যাবসর্বড ক্যান্ডিডেট। ওকে? অর্থাৎ ওই যে 5% অ্যাডিশনাল প্যানেলে যে সমস্ত ক্যান্ডিডেটরা পেল না বা যারা এমপ্যানেল হতে পারলো না, তারা সকলেই হচ্ছে আনঅ্যাবসর্বড ক্যান্ডিডেট। আর একটু যদি ভালো করে তোমাদের বুঝিয়ে বলি, বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, যে এই আনঅ্যাবসর্বড ক্যান্ডিডেট, তারা টেট পাস করেছে, তারা ইন্টারভিউ দিয়েছে, হয়তো তারা প্যানেলেও ছিল বলতে ওই যে 5% অ্যাডিশনাল প্যানেলের কথা বলছি, তারা হয়তো প্যানেলেও ছিল, কিন্তু তাদের নিয়োগ হয়নি। তারাই হচ্ছে আনঅ্যাবসর্বড ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের চাকরিটি আর হলো না, তারা হচ্ছে আনঅ্যাবসর্বড ক্যান্ডিডেট, রাইট? তাহলে আনঅ্যাবসর্বড বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম, যাদের সিলেকশন হলো না। ওকে? পরের প্রশ্নটা, তাহলে যারা আনঅ্যাবসর্বড হলো, অর্থাৎ যারা এমপ্যানেল হয়েছে বা হতে পারেনি বা কোনোভাবেই তারা সিলেকশনটা হলো না, তারা এখন কি করবে? তাদের এখন করণীয়টা কি? দেখো, যখন একটা প্যানেল প্রকাশিত হয়, সেই প্যানেলটার একটা মেয়াদ থাকে, সাধারণত ১ বছর মেয়াদ থাকে। তো ওই প্যানেলের মেয়াদটা শেষ হয়ে গেলে, অর্থাৎ ১ বছর পেরিয়ে গেলে, সেই প্যানেলটা থেকে আর কোনো রকম কোনো নিয়োগ হয় না। অর্থাৎ যেই তারিখে প্যানেলটা প্রকাশিত হলো, সেই দিন থেকে ১ বছর পর্যন্ত ভ্যালিড থাকে। তারপরে সেই প্যানেলটা ইনভ্যালিড হয়ে যায়। তাই তাতেও যদি কোনো ক্যান্ডিডেট, সে যদি সিলেকশন না পায়, অর্থাৎ সে যদি আনঅ্যাবসর্বড থেকেই যায়, তাহলে তার কিন্তু এখন পথ হচ্ছে তাকে নেক্সট রিক্রুটমেন্ট, অর্থাৎ নেক্সট যে ফ্রেশ নিয়োগ প্রক্রিয়া হবে, সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করা ছাড়া তার কিন্তু আর কোনো উপায় নেই বলে আমি মনে করি। ওকে? আমার অনেক পরিচিত রয়েছে যারা আনঅ্যাবসর্বড হয়ে গেছে। তারা টেট পাস করেছে, তারা ইন্টারভিউ দিয়েছে। কিন্তু তারা কিছুজন ওয়েটিংয়ে ছিল, অর্থাৎ 5% প্যানেলে ছিল, কিছুজন আনঅ্যাবসর্বড। তো তারা কিন্তু পরবর্তী রিক্রুটমেন্ট, অর্থাৎ যে 2022-এর টেট পাস ক্যান্ডিডেট এবং 2023-এর যে টেট পাস ক্যান্ডিডেট, তাদেরকে নিয়ে যে নিয়োগ হবে, সেই নিয়োগ প্রক্রিয়াতে তারা আবারও অংশগ্রহণ করবে। তো তাদের কিন্তু এই নেক্সট রিক্রুটমেন্টে অংশগ্রহণ ছাড়া আর কোনো উপায় নেই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়গুলো তোমাদের কাছে সঠিকভাবে পরিবেশন করতে পারলাম। তোমরা প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড কোন ভিডিও চাও, সেটা আমাকে কমেন্টে জানিও। আমি সেই সংক্রান্ত বিষয়ে তোমাদের কাছে ভিডিও আমি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবে। ধন্যবাদ।